হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এএমসিসি রিসার্চ সেন্টার। আজকে ক্লাস নবম শ্রেণীর পার্ট 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আলোচনা করেছি সেই কোশ্চেনগুলোর আনসারগুলো নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ কোশ্চেন আলোচনা করা আছে, পার্ট 2-তে সেই কোশ্চেনগুলোর আনসারগুলি আলোচনা করা রয়েছে এবং পার্ট 3 আজকে বাকি যে কোশ্চেনগুলো রয়ে গেছিলো সেগুলো নিয়ে আলোচনা। তো প্রথম কোশ্চেন হলো লম্বন ত্রুটি কি বা লম্বন ভুল কাকে বলে। স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্বন ত্রুটি বা লম্বন ভুল বলে। পরবর্তী কোশ্চেন, ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণ বা বৈশিষ্ট্যগুলি কি কি? না, তুলাযন্ত্রটিকে সুবেদী হতে হবে, অর্থাৎ তুলাযন্ত্রে ভরের সামান্য পার্থক্য যেন বোঝা যায়। 2 নম্বর, তুলা সুস্থিত হওয়া প্রয়োজন, অর্থাৎ তুলাদণ্ডটি একবার আন্দোলিত হলে সেই দোলন যেন দীর্ঘক্ষণ স্থায়ী না হয়। 3 নম্বর, তুলা নির্ভুল হওয়া প্রয়োজন, অর্থাৎ তুলাপাত্র দুটি খালি থাকলে তুলাদণ্ডটিকে অনুভূমিক হতে হবে। 4 নম্বর হলো তুলাদণ্ডটিকে দৃঢ় হওয়া প্রয়োজন, অর্থাৎ তুলাযন্ত্রের বিভিন্ন অংশ যেন মজবুত হয়। কোনো অংশ ঢিলে থাকলে বস্তুর সঠিক ভর কখনোই পাওয়া যাবে না। পরবর্তী কোশ্চেন, সাধারণ তুলার সুবেদিতার শর্তগুলি কি কি? না, তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া প্রয়োজন, তুলাপাত্র দুটি হালকা হওয়া প্রয়োজন, তুলাদণ্ডের ভার কেন্দ্র তুলাদণ্ডের আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন। 4 নম্বর, সূচকটি লম্বা হওয়া প্রয়োজন। পরবর্তী কোশ্চেন বা 7 নম্বর কোশ্চেন, অভিকর্ষহীন স্থানে সাধারণ তুলাযন্ত্র দিয়ে ভর মাপা যাবে কি? সাধারণ তুলাযন্ত্রে বস্তুর ওজনের সঙ্গে বাটখারার ওজনের তুলনা করে বস্তুর ভর নির্ণয় করা হয়। অভিকর্ষহীন স্থানে বস্তুর ওজন 0 হয়, তাই এক্ষেত্রে বস্তুর ওজন সমান বাটখারার ওজন এই তুলনা করা যায় না, তাই অভিকর্ষহীন স্থানে সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা যাবে না। পরবর্তী কোশ্চেন, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি? না, এর কারণ হলো সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের প্রমাণ বাটখারাগুলি দিয়ে ব্যবহার করে পরিমাপ করা হয়, অর্থাৎ এই বাটখারাগুলির সাহায্যেই 10 মিলিগ্রাম থেকে 211.1 গ্রামের মধ্যে থাকা যে কোনো বস্তুর ভর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। একটি উদাহরণ দিয়ে বলছি, যেমন 49.33 গ্রাম বা 33 গ্রাম ভর মাপতে গেলে যে বাটখারাগুলি ব্যবহার করা প্রয়োজন তা হলো 20 গ্রাম প্লাস 20 গ্রাম প্লাস 5 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম। এইভাবে এই বাটখারাগুলি আমরা ব্যবহার করে 49.33 গ্রাম ভর আমরা মাপতে পারি খুব সহজেই। পরবর্তী কোশ্চেন, তুলা হচ্ছে নির্ভুল হওয়া শর্তগুলি কি কি? না, তুলাদণ্ডে 2 বাহুর দৈর্ঘ্য ও ভর সমান হওয়া প্রয়োজন, 2টি তুলাপাত্র ও 2টি স্টিরাপের ভর সমান হওয়া প্রয়োজন, অনুভূমিক অবস্থায় তুলাদণ্ডের ভার কেন্দ্র আলম্বের ঠিক নিচে থাকা প্রয়োজন, তুলা দৃঢ় হওয়া প্রয়োজন, অর্থাৎ ভর চাপালে তুলাদণ্ড যেন বেঁকে না যায় বা ভেঙে না যায়। পরবর্তী কোশ্চেন, তুলা সুস্থিত হওয়া প্রয়োজন কেন? না, তুলাদণ্ডে 2 বাহুর দৈর্ঘ্য ছোট হওয়া প্রয়োজন, তুলাদণ্ডটি ভারী হওয়া প্রয়োজন, আর কি না, তুলাদণ্ডের ভার কেন্দ্র আলম্বের ঠিক নিচে যতটা সম্ভব দূরে থাকা প্রয়োজন। এই যে তুলাদণ্ড থেকে যে কোশ্চেনগুলো বললাম, এটা হচ্ছে ভালো তুলাযন্ত্রের যে গুণাবলীর পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কেন, কিভাবে বা তার হওয়ার শর্তগুলি কি কি, সেগুলো হচ্ছে এক্সট্রা কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেন, একটি ডপারের 1 ফোঁটা জলের আয়তন কিভাবে আমরা নির্ণয় করব? না, একটি সরু আকৃতির মাপনী চোঙ ও ডপারের সাহায্যে 100 ফোঁটা জল ফেলা হয়। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে দাগ কাটা অবস্থায়
থাকে। তো এর থেকে আমরা জানতে পারি যে যদি আমরা ওই আয়তনটাকে ভিসিসি ধরি, সুতরাং ডপারের 1 ফোঁটা জলের আয়তন V/100 cc। এভাবেই আমরা 1 ফোঁটা ডপারের জলের আয়তন নির্ণয় করতে পারবো। পরবর্তী কোশ্চেন, আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলার সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন ও উপাদানের ঘনত্ব কিভাবে আমরা নির্ণয় করব। ধরি বস্তুর ভর হচ্ছে m। একটি পরিষ্কার ও শুষ্ক আয়তন মাপক চোঙের নির্দিষ্ট দাগ পর্যন্ত জল নিয়ে জলতলের পাট নেওয়া হলো। মনে করি ওই পাট হচ্ছে V1 সেমি কিউব। এরপরে একটি অসম আকৃতির বস্তুটিকে মোম লাগানো সরু সুতায় বেঁধে জলের মধ্যে ধীরে ধীরে সম্পূর্ণ ডোবানো হলো। এর ফলে জলতল কিছুটা উপরে উঠে আসবে। এই অবস্থায় জলতলের পাট নেওয়া হলো। মনে করি ওই পাটটি হচ্ছে V2 সেমি কিউব। তাহলে প্রথমে যে পাটটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে V1 এবং নেক্সট হচ্ছে V2। এবার তরলের আয়তন হচ্ছে V1 সেমি কিউব। অসম বস্তু সহ তরলের মোট আয়তন V2 সেমি কিউব। এবার অসম আকৃতির বস্তুটির আয়তন তাহলে হবে V2 - V1 সেমি কিউব। এবার কঠিন বস্তুটির উপাদানের ঘনত্ব কত হবে না বস্তুর ভর বাই বস্তুর আয়তন m/V2 - V1 গ্রাম পার সেমি কিউব। পরবর্তী কোশ্চেন, এসআই বা সিজিএস পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বা এসআই ও সিজিএস বা মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন? মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক পরের ছোট এককের 10 গুণ এবং তার ঠিক আগের বড় এককের 1/10 গুণ। অর্থাৎ কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, কোনো গুণ বা ভাগ করার দরকার হয় না। তাই এসআই বা সিজিএস বা মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে। একটা উদাহরণ দেখানো হচ্ছে, 1.152 কিলোমিটার সমান 115.2 ডেকামিটার বা 1152.0 মিটার। এই জন্য এসআই ও সিজিএস বা মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি আমরা বলতে পারি। পরবর্তী কোশ্চেন, একটি সাধারণ তুলাযন্ত্রের তুলাদণ্ডে দুই বাহুর দৈর্ঘ্য অসমান কিন্তু তুলাপাত্র দুটির ভর সমান। কোনো বস্তুর সঠিক ভর কিভাবে আমরা নির্ণয় করব? এটা একটু প্রমাণ টাইপের, তো একটু ভালো করে লক্ষ্য করো। ধরা যাক তুলাদণ্ডের বাম বাহুর দৈর্ঘ্য L1 এবং ডান বাহুর দৈর্ঘ্য L2 এবং বস্তুর প্রকৃত ভর m। বস্তুটিকে বাম পাত্রে অর্থাৎ বাম তুলাযন্ত্রে রেখে ডান তুলাপাত্রে m1 ভরের বাটখারা রাখলে তুলাদণ্ড অনুভূমিক হয়। এবার তোমরা সবাই জানো অভিকর্ষজ ত্বরণ হচ্ছে g। এবার তুলাদণ্ডের অনুভূমিক অবস্থাটা কি না বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ আর বাম বাহুর দৈর্ঘ্য সমান বাটখারার ভর, অভিকর্ষজ ত্বরণ গুণিতক ডান বাহুর দৈর্ঘ্য। বস্তুর ভর এখানে m, যেটা আমরা আগে লিখে রেখেছিলাম বস্তুর প্রকৃত ভর m, তাই জন্য বস্তুর ভর m, অভিকর্ষজ ত্বরণ তো g, আর বাম বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাম বাহুর দৈর্ঘ্য হচ্ছে L1 সমান চিহ্ন ডান বাটখারার ভর হচ্ছে m1, এই যে লেখা ছিল বাটখারার ভর হচ্ছে m1, g অভিকর্ষজ ত্বরণ আর ডান বাহুর দৈর্ঘ্য হচ্ছে L2। এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে রাখলাম। এরপরে আসি পরবর্তীতে কি না বস্তুটিকে, এটা হচ্ছে তখন ছিল বাম পাত্রে রেখে, এখানে হচ্ছে বস্তুটিকে ডান পাত্রে, অর্থাৎ প্রথম আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বস্তুটিকে বাম তুলাযন্ত্রে রেখে। এবার করব বস্তুটিকে ডান তুলাপাত্রে রেখে ধরি ডান তুলাপাত্রে অর্থাৎ বাম তুলাপাত্রের ভর হচ্ছে m2। ওই অবস্থায় বাটখারার ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ গুণিতক বাম বাহুর দৈর্ঘ্য একই রকমভাবে। আবার বস্তুর ভর g আর ডান বাহুর দৈর্ঘ্য, তাহলে বাটখারার ভর সেখানে m2 হবে, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর বাম বাহুর দৈর্ঘ্য হচ্ছে L1।
আর এদিকে বস্তুর ভর হচ্ছে আগে ছিল যেটা, সেটা হচ্ছে m, এটা g, আর ডান বাহুর দৈর্ঘ্য হচ্ছে L2। এটা আমরা 2 নম্বর সমীকরণ রাখবো। এই যে এক পাশে 1 নম্বর সমীকরণ ছিল, এই 1 নম্বর সমীকরণ এবং পরবর্তীকালে যে 2 নম্বর সমীকরণটা বেরিয়েছে, এই 2 নম্বর সমীকরণকে আমরা ভাগ করে পাই। ভাগ করলে কি পাবো না mgl1 বাই m2gl1 সমান m1gl2 বাই mgl2। এবার সবগুলো কেটে গিয়ে থাকবে m বাই m2 সমান m1 বাই m। তো এটা m আর m গুণ করলে হবে m স্কোয়ার সমান m1 ইন্টু m2। এই রুট আমরা স্কোয়ার তুললে রুট আসবে, রুট আসলে হবে m সমান রুট m1 ইন্টু m2। যেহেতু m গ্রেটার দেন 0 অর্থাৎ m 0 থেকে বড়, তাহলে যদি কোনো কোশ্চেন আসে একটি সাধারণ তুলাযন্ত্রে তুলাদণ্ডে 2 বাহুর দৈর্ঘ্য অসমান কিন্তু তুলাপাত্র দুটির ভর সমান, যদি এরকম টাইপেরও কোনো অঙ্ক দেয়, তাহলে তোমরা এই যে সূত্রটি বেরোলো m সমান অর্থাৎ বস্তুর ভর সমান √r m1 ইন্টু m2, এই সূত্র দিয়ে তোমরা অঙ্কটাও বের করতে পারবে। পরবর্তী কোশ্চেন, সাধারণ রৈখিক স্কেল ব্যবহারের অসুবিধাগুলি কি কি? না, সাধারণ স্কেলে সর্বনিম্ন অংশাঙ্কের মান হলো 1 মিলিমিটার। সুতরাং 1 মিলিমিটার অপেক্ষা ছোট এর সাহায্যে ছোট দৈর্ঘ্য এর সাহায্যে মাপা যায় না। নেক্সট হচ্ছে স্কেলের অংশাঙ্কন অনেক ক্ষেত্রেই ত্রুটিপূর্ণ থাকে, তাই নির্ণীত পাঠ এক্ষেত্রে ত্রুটিপূর্ণ হয়। সেই কারণে এই স্কেল ব্যবহার করলে গড় পাঠ নেওয়া অত্যন্ত জরুরি। পরবর্তী কোশ্চেন, ঘনত্ব কাকে বলে বা কিভাবে আমরা ঘনত্ব নির্ণয় করব? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। পদার্থের ভর যদি ক্যাপিটাল M1 m হয়, আয়তন হচ্ছে v, তাহলে ঘনত্ব বা ডেনসিটি d সমান m/v। এটা দিয়ে এই ঘনত্ব কাকে বলে এটা যদিও না আসে, এই ঘনত্বের সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে, তাই ঘনত্বের এই রাশিমালাটা ভালো করে পড়ে রাখবে। এই যে 14টা কোশ্চেন দিলাম, এই কোশ্চেনগুলোই এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোশ্চেনগুলো, বা কোশ্চেনের আনসারগুলো কিভাবে লিখতে হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।